তার যেহেতু আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই নির্দিষ্ট সময় যে কোর্টে আপিল করতে হয় তাও করা হয়নি, যার কারণে তার মৃত্যুদণ্ড বহাল থাকে আর কি। তো তাকে রাখা হয়েছিল হচ্ছে ফরিদপুর যে কারাগারটা আছে সেখানে কন্ডেম সেলের মধ্যে রাখা হয়েছিল। সেখানে থাকাকালীন কিছু ঘটনা ঘটে, সেটি আপনাদের বলি। কন্ডেম সেল একসাথে অনেকগুলো ছিল। কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ডকারীদের রাখা হতো আর কি। তো হঠাৎ করে সাথে থাকা কন্ডেম সেলে থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারা বলছে জিন জিন এরকম করে চিৎকার শুরু করে। তো ওখানে যে জেল পুলিশরা ছিল তারা চলে আসে, বলতেছে যে কি হয়েছে। তারা বলতেছে যে আমাদের সেলের সামনে হঠাৎ মেঘের মতো ধোয়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। তারা ঠিক করে বর্ণনা করতে পারছে না যে কি দেখেছিল। মানুষ আকৃতির মতো ছিল, এটা বলতে পারছে যে মানুষ আকৃতির মতো ছিল, সেলের সামনে দাঁড়িয়ে আছিল, তারপর কিছুক্ষণ হাঁটছিল আমাদের সামনে। কিন্তু জেল পুলিশে এসে কিছুই দেখল না। বলছে এই এত রাতে চিৎকার চেঁচামি করছো কেন? হুদেই কিছু নেই, আরেকবার যদি এমন করো তাহলে তোমাদের অনেক বড় ধরনের শাস্তি দেওয়া হবে। আর ওই দিকে চাঁদ মিয়া কবিরাজ তাকে যে খাবারগুলো দেওয়া হতো তা তেমন একটা তিনি খেতেন না, কারো সামনে তো কখনোই না। এর জন্য তার শরীরের অবস্থা তেমন ভালো ছিল না, যে প্রতিনিয়ত অবনতির দিকেই চলে গেছে। সে তার দরকার ছাড়া অন্যদের মতো সেল থেকে তেমন বেরও হতো না। তো সেলের মধ্যে এমন একটা ব্যবস্থা ছিল যে হাঁটাহাঁটি করা যেত, যে বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করা যেত। তো তিনি তেমন বেরও হতেন না। এর কয়েকদিন পর জেলের মধ্যে আরও একটি ঘটনা ঘটে। তখন রাত প্রায় 1টা কি 2টা বাজে, এমন এর মাঝামাঝি আর কি। তো চাঁদ মিয়া কবিরাজের সেলের আশেপাশে যে সেলগুলো ছিল ওই সেলগুলো হতে হঠাৎ চিৎকার আসছিল, এই বলে যে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। তো জেল পুলিশরা আবার আসে ওই আগের মতোই, এসে বলে কি হয়েছে, কিন্তু দেখে যে সব স্বাভাবিক। তারা বলতেছে আমরা দেখলাম যে চাঁদ মিয়া কবিরাজের যে সেলটা এটার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই আগুনের ভয়ে আমরা চিৎকার চেঁচামেচি করছিলাম। তো জেল পুলিশরা দেখে এসব কিছুই নাই, সব স্বাভাবিক। আর চাঁদ মিয়া কবিরাজ দিব্যি ঘুমাচ্ছে তার সেলে। তো আবার জেল পুলিশরা বলে নেক্সট টাইম যদি এমন করেছো তোমরা তাহলে তোমাদের খবর আছে, এই বলে তারা চলে যায় এখান থেকে। তো যাই হোক, চাঁদ মিয়া কবিরাজকে যে ফাঁসির সময়টা দেওয়া হয়েছিল সেটা ঘনিয়ে আসতে থাকে। তখন ফাঁসির আর মাত্র 4 দিন বাকি। তো জেল কর্তৃপক্ষ ফাঁসির মঞ্চ সাজাতে থাকে। সাধারণত যেটা হয় যে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দিয়ে জল্লাদের কাজটা করানো হয়। তাই ফাঁসির দড়ি প্রস্তুত করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। তাকে বলা হয়েছে এই দড়িটা ওই দণ্ডের মধ্যে লাগিয়ে দে, যেখানে 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 লাগাতে হবে সেখানে লাগাও। তো সেই আসামি পাটাতনের উপর দাঁড়িয়ে দড়ি লাগাতে গিয়ে দেখলো যে পাটাতনটি সরে যায়। নর্মালি পাটাতন সরবার কথা না, কারণ এটা সরার জন্য একটা হ্যান্ডেল থাকে, যেটা উপরে উঠালে পাটাতনটা সরে যায় এবং বডিটা নিচের দিকে পড়ে যায়। তখন নিচে একটা গর্ত থাকে, তখন বডিটা ঝুলতে থাকে, ফাঁসিটা কার্যকর হয়। এটা তো আমরা সবাই জানেন, এটা তো আপনারা সবাই জানেন। আসামি যখন দড়িটা সেট করতে গেল তখন পাটাতনটা হঠাৎ সরে যায়, তিনি গর্তের মধ্যে পড়ে যায়, তার পায়ের হাড় ভেঙে যায়, যা অনেক ব্যথাও পায়, কারণ গর্তটা অনেক বড় ছিল। তো সবাই ভাবে এটা অনেক আগের পাটাতন, হয়তো তাই নষ্ট হয়ে গেছে, তাই লোকটা পড়ে গেছে। পরে এটা আবার ঠিক করা হয়, পরে এই বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেয়। এরপর দড়ি তৈরি করার দায়িত্ব আরেকজনের কাছে পড়ে। যেহেতু এর আগের জনের পা ভেঙে গেছিল, তো সে তো আর করতে পারবে না,
তো নেক্সট ব্যক্তি যখন এটা সেট করতে যায়, সে নিজেও বুঝতে পারে না যে সে কখন ফাঁসির দড়িটা নিজের গলায় পরে নেয় এবং দড়ি গলায় আটকে যায়। সে ছটফট করছে। তার থেকে দূরে থাকা আসামিগুলো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা সেখানে দৌড়ে যায়। তারা সেখানে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে যায়। তখন তারা ওই রশি টেনে খুলে সেখান থেকে তাকে নামায়। অবস্থাটা এমন হয়েছে যে আরেকটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন জেলের মধ্যে একটা কথা ছড়িয়ে যায় যে চাঁদ মিয়া কবিরাজের ফাঁসির দড়ি যে রেডি করবে তার ক্ষতি হবে, এমনকি মৃত্যু হতে পারে। তো এই ভেবে আর কোনো আসামি ফাঁসির দড়ি আর রেডি করতে যায় না, রাজিও হয় না। তো যাই হোক, যেহেতু এটা আইন অনুযায়ী এই কাজটা করতেই হবে, তার ফাঁসি দিতে হবে, তারপর তারা জেলের পুলিশদের মাধ্যমে দড়িটা রেডি করে। তাদের সাথে আবার কোনো খারাপ ঘটনা ঘটেনি। তো ফাঁসির আর মাত্র একদিন বাকি। জেল কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাকে বলে যে আপনার শেষ ইচ্ছা কি। তখন চাঁদ মিয়া কবিরাজ দুটি ইচ্ছার কথা বলেন, যে এক, আমার মৃত্যুর পর যে আমার যে মৃতদেহটা সেটা নুরিতলা শ্মশানের আশেপাশে কোথাও কবর দিতে হবে। আর বলে যে আমাকে একটা ছোট 1 বছরের নিচে এমন একটা ছাগলের বাচ্চার কলিজা এনে দিতে হবে, আমি এটা খেতে চাই। তার দুইটা ইচ্ছা অনেকটা স্পর্শকাতর। যেহেতু তিনি মুসলিম, চাঁদ মিয়া তার নাম, শ্মশানের পাশে কবর দেওয়ার বিষয়টা অনেকটা অন্যরকম, কারণ শ্মশানটা ছিল হচ্ছে সনাতনীদের। তারপর ওই গ্রামের সনাতনীরা এটা মেনে নেয়, কিন্তু ছোট ছাগলের যে কলিজা দেওয়ার ব্যাপারটা, এটা আসলে জেলখানার নিয়মের মধ্যে পড়ে না। তো যাই হোক, ওনার যেহেতু এটা শেষ ইচ্ছা ছিল, তাই নিয়মের মধ্যে না থাকলেও তারা এটা করে যে তাকে ওই খাবারটা দেওয়া হয়। খাবারটা একদিন আগে দেওয়া হয়েছিল, মানে যেই রাতে তাকে ফাঁসি দেওয়া হবে এর আগের দিন আর কি। যখন দিতে আসে তখন বলে যে আজ আমার সেলের আশেপাশে আসবেন না, মানে এটা আমার তৃতীয় ইচ্ছা। যদিও এটা আমি বলতে মনে ছিল না, মানে যখন এটা দিতে আসছে যে ছাগলের কলিজাটা, তখন এই কথাটা বলে আমি এই রাতটা একটু নিরিবিলি থাকতে চাই। তো রাতে তেমন জেলখানার আশেপাশে তেমন আশাও লাগে না। আপনারা জানেন যে কন্ডেম সেল কেমন হয়, মানে জেলখানার ভিতর আরেকটা জেল। তো ছোট একটা জানালা থাকে যার মধ্যে দিয়ে আলো বাতাস আসার জন্য, তাও অনেক উপরে থাকে, যে ধরা ছোঁয়ার বাইরে। এই রাতে তেমন অস্বাভাবিক কোনো ঘটনাই ঘটেনি। পরদিন সকালে যেদিন ফাঁসি হবে আর কি, তো সেদিন তাকে নাস্তা খাবারের জন্য যখন ডাকে, দেখে যে তিনি উঠতেছে না। তারপর তারা গিয়ে দেখে যে চাঁদ মিয়া কবিরাজ নড়ছে না। তারপর একটু পরে বুঝতে পারে যে চাঁদ মিয়া কবিরাজ মারা গেছে। ছাগলের যে কলিজাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সে খেয়েছে। আর তার চেহারার মধ্যে যে একটা ভাব ছিল, মানে তারা দেখে মনে হয়েছিল যে সে মৃত্যুর পূর্বে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে। তার চেহারার মধ্যে এমন একটা ভাব ছিল। যেহেতু তার লাশ নেওয়ার মতো কেউ ছিল না, তারপর কারণ তার আত্মীয় স্বজনও তেমন ছিল না, আর ছিল না তাও গ্রামের মানুষ জানতো না, কারণ গ্রামের মানুষের কাছে বলছে যে আমার কোনো আত্মীয় স্বজন নেই। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ওই নুরিতলা শ্মশানে। তিনি যেহেতু এমন বলেননি যে আমাকে শ্মশানেই কবর দিতে হবে, মানে শ্মশানের ভিতরে, তো শ্মশানের কর্তৃপক্ষ তো এটা নিয়ে বাধা দেয়নি, কারণ তিনি তো আর বলেননি যে শ্মশানের ভিতরে দিতে হবে। তো তারা কি করছে, যে শ্মশানের পাশে কোথাও একটা জায়গার মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে। কারণ বাধা দেয়নি, কারণ হচ্ছে যে ওনার কাছে মোটামুটি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলেই উপকার পেয়েছে, তাই কেউ তেমন কোনো বাধা দেয়নি আর কি। তো ঘটনাটা আমি শুনেছিলাম যে আমার একটা বড় দাদার কাছ থেকে আর কি, যে তিনি নাকি কোথা থেকে শুনেছে আর কি এই ঘটনাটা। তো আমার কাছে বলছিল, তারপর আমি ভাবলাম যেহেতু আমি গল্প দিই আমার ইউটিউব চ্যানেলে, তাই ভাবলাম এটা নিয়ে লিখি, তারপর দিলাম আর কি। তো
কেমন হলো গল্পটা, আশা করি ভালোই লাগবে। যে কেমন হলো কমেন্টে জানাবেন যে বিষয়টা কেমন লাগলো। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর গল্পটা কেমন লাগলো জানাবেন। তো নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।